তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তাহলে এত বড় একটা কথা আমার কাছে লুকালে কেন? আমাকে যদি তোমাদের বোঝাই মনে হয় তাহলে আমাকে বলো, আমি চলেই যাব। আমি আমার বাপের বাড়ি চলে যাব। যদি সেখানেও আশ্রয় না পাই তাহলে যেদিকে দু চোখ যায় চলে যাব। তবু আমি তোমার সুলতান ভাইয়ের জায়গায় কাউকে বসাতে পারবো না। তুমি এক্ষুনি আম্মা আব্বাকে বলো এই বিয়েতে আমার মত নেই, আর ওই বাজে লোকগুলোকে চলে যেতে বলো। মেহমানদের দেখতে পাচ্ছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করেছে তো? সে আর বলতে হবে? মেহমানরা সবাই খাওয়া দাওয়া করে গ্রামে ঘুরতে গেছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। এরকম একটা প্রস্তাব, আচ্ছা কি করা যায় বলো তো? তুমি যা ভালো বুঝবে তাই করবে। আর যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে ওনারা যে প্রস্তাবটা দিয়েছে সেটা মেনে নেওয়াই উচিত। তাতে করে দুটো কাজ হবে, গ্রামের লোকের মুখও বন্ধ হবে, আর আমরা আমাদের মিজানকে ফিরে পাবো। কতদিন আমার ছেলেটাকে আমি দেখি না। না পেয়ারা, সবকিছু এত সহজ না। আমি যদি বিয়েতে রাজি হই তাহলে গ্রামের লোকেরা ভাববে তারা যেটা সন্দেহ করেছিল সেটাই সত্যি। আর এই তো সবে সুলতানের কুলখানি হয়ে গেল, এরই মধ্যে গুলবদনের বিয়ে। গুলবদন কি মানসিকভাবে মেনে নিতে পারবে সবকিছু? তবু আমি বলবো, এরকম সুযোগ মুলকি আর কখনো পাবে? আর কজন বিধবার কপালে মিজানের মতো ছেলে জোটে বলো তো? না, আমি এত সহজে এই সিদ্ধান্ত নিতে পারবো না। এই বাড়ির অনেকেই হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারে। গুলবদন কিন্তু শুধু আমাদের বাড়ির বউ না, সে কিন্তু কোনো বাড়ির মেয়ে। তাদের সঙ্গে আলোচনা করা দরকার। সে তুমি যা ভালো মনে করো করো। তোমার উপরে তো আমি কোনোদিন কোনো কথা বলিনি, আজও বলবো না। আর তুমি যা করবে নিশ্চয়ই সবার কথা, এই পরিবারের কথা চিন্তা করেই করবে। জীবনের সিদ্ধান্ত নেওয়া অনেক বড় কঠিন কাজ। এই যে আমি একা মানুষ কত রকম সিদ্ধান্ত নিয়েছি, তাতে কি সবার মঙ্গল হয়েছে? আমি কি সবার ভালো করতে পেরেছি? আরে আমার সিদ্ধান্তই তো অনেকের জীবনে সারা জীবন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভয় হয় আবার যদি কোনো ভুল করি। তুমি আজ আবার এটা কেমন কথা বলছো? তোমার মুখ থেকে তো এমন কথা আমি কখনো শুনিনি। তুমি তো চিরকালই এই পরিবারের ভালো চিন্তাই করেছো। আর কোন মানুষ ভুল করে না বলো তো? মানুষই তো ভুল করে, আর মানুষ সেই হয় যে ভুল থেকে শেখে। আমারও তো বয়স হয়েছে পেয়ারা, এখন আর কোনো মানুষের চোখের পানির দায় আমি নিতে পারবো না। তুমি এত চিন্তা করো না তো। তোমার মন যা চায় তুমি তাই করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদা ভাই, মহরা আলী কবিরাজের সঙ্গে কথাবার্তা বলে আপনি কি বুঝলেন? লোকটা বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ। কিন্তু আসল কাজ হবে কি আপনার কি মনে হয়? আসল কাজ মানে
না মানে আমরা যে কাজে এসেছি সেই কাজে। আসলে আমি ঠিক বুঝতে পারিনি, কিছু তো বলে না পরিষ্কার করে। কি আর বলবে বলেন, কেউ কি আর সাধ করে নিজের বিধবা ছেলের বউকে অন্য কারোর সাথে বিয়ে দেয়? আর কতটুকু উদার না হলে সে ওই বিধবা মেয়ের মুখের দিক তাকিয়ে কি বিয়ের ব্যবস্থা করে? তা ঠিক, একান্তই যদি কিছু না হয় তাহলে তো কোনো লাভ নেই। আমি ভাবছি অন্য কথা দেবো। ধরেন তারা যদি রাজি না হয়, তাহলে বুবুকে কি জবাব দেবো? ওই হয়েছে মুশকিল, জানো, যেমন আমার ছেলে তেমনি তোমার বউ। না হলে একটা বিধবা মেয়ের পেছনে এত সাধ্য সাধনা করতে হয় মানুষের? বুবুর আর কি দোষ দুলাভাই বলেন? মায়ের মন, ছেলের করুণ মুখের দিক তাকাই তো বুবুর মন গলে যায়। তা যা বলেছো, একটাই মাত্র ছেলে, আমিও জোর করে কিছু বলতে পারি না। কিন্তু দুলাভাই, একটা কথা ভেবে কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এই গ্রামে আসার আগে মহর আলী সম্পর্কে তো আমরা অনেক কিছু জেনেছি, যেমন সে উদার মনের মানুষ, আধুনিক, আর 10টা 5টা লোকের সঙ্গে তার কোনো কিছুতে মিল খায় না। কিন্তু তার আচার ব্যবহারে তো সেরকম কিছু পেলাম না। জানি না, বুঝতে পারলাম না ওনার মনের মধ্যে যে কি আছে বোঝা মুশকিল। কিন্তু আমি একটা কথা ঠিক বুঝতে পারছি না, ওনার এই বিয়েতে অমতের কারণটা কি? কিন্তু দুলাভাই, ওই মহর আলী কবিরাজ তো এখনো কোনো সিদ্ধান্তই দেয়নি। আমি ওনার আচরণ দেখে বুঝতে পেরেছি ওনার এই বিয়েতে মত নেই। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, কেন? কেন বুঝতে পারছেন না? এটা তো পানির মতো পরিষ্কার। গ্রামের লোকজন, সমাজ, যদিও আমাদের ধর্মে এটা আছে, কিন্তু আজও পর্যন্ত বিধবা বিবাহ কেউ সহজে মেনে নিতে চায় না। এটা বুঝছেন না? সেটাও হতে পারে। এভাবে দু চোখে পদ্মা মেঘনা বইয়ে দিয়ে কোনো লাভ নেই ভাবি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো। আমি যে কিছু ভাবতে পারছি না আপা, আমার মন কিছুতে এই বিয়েতে সায় দিচ্ছে না। আমি এই বিয়ে করতে পারবো না। গুল, কই রে গুল? ওমা, গুল, কি হয়েছে তোর? তুই ভাবে কাঁদছিস কেন? দেখো না চাচি, যেই শুনেছে মিজান ভাইয়ের বাবা এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, অমনি কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আরে পাগল, এতে এত কান্নাকাটি করার কি আছে বল? আমার তো মনে হয় যা ঘটতে যাচ্ছে সেটা তোর ভালোর জন্য হচ্ছে। হ্যাঁ ভাবি, আমারও তাই মনে হয়। এতে তোমার ভালোই হবে, তুমি অযথাই এত চিন্তা করছো। কিন্তু আমি যে ওনাকে কিছুতে আমার মন থেকে ভুলতে পারছি না। আমি অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবো না। গুল, সুলতান এখন অতীত, আর অতীত স্মৃতি নিয়ে মানুষ জীবনের কিছুটা দিন পার করতে পারে, কিন্তু সারা জীবন না। আর এটা আমি তোর চেয়ে অনেক ভালো জানি। তাই বলে কি নিজের জীবনটা নিয়ে ছিনিবিনি খেলিস না। তুই বিয়েতে রাজি হয়ে যা। আমি পারবো না চাচি, আমি কিছুতেই পারবো না। তাহলে আর কি? কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাহলে কার কি করার আছে? চাচি, তুমি একটু আম্মা আব্বাকে বলো না, ওনারা যেন বিয়েতে মত না দেন। আমি কিছুতেই পারবো না। তোর যদি ইচ্ছে হয় তুই নিজে গিয়ে মানা করে দিয়ে। কেউ আমাকে বুঝতে চায় না। আমি নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আপা। কেঁদো না ভাবি, কেঁদো না। তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে। তাছাড়া তোমার মত ছাড়া তো কারোর সাধ্য নেই তোমাকে বিয়ের পিড়িতে বসানো। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। গ্রামটা আসলে সুন্দর, যে কারণে আমাদের মিজান এতটা দিন এখানে থেকে গেল। আর এতদিন এখানে থেকে রীতিমতো ওই কবিরাজি বিদ্যাটাও শিখে ফেলেছে। তাহলে বোঝো, নিজেদের এত বড় ব্যবসা ছেড়ে সে কিনা পড়ে আছে এই অজপাড়াগে। দুলাভাই, আসলে কবিরাজি শিখাটা তো আসল উদ্দেশ্য না, তার উদ্দেশ্য অন্যটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। আর তার অদ্ভুত উদ্দেশ্যের কারণে হেসো দিতে হচ্ছে আমাদের। দুলাভাই, যাও বারো, চল এখন ফিরতে হবে। হ্যাঁ চলো ফিরে যাই, ওদের সাথে দেখা করবে, কথাবার্তা বলে তাড়াতাড়ি ফিরে যাবে, তোমার অনেক সময় লাগবে। হ্যাঁ চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব, আপনাদের এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আমরা এই গ্রামে নতুন আসছি, তাই দেখেন। তা গ্রামে কারো বাড়িতে আপনারা এসেছেন? তা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি বিক্রমপুর, এখানে মোহর কবিরাজের বাড়িতে এসেছি। কথা এ হলো যে সোকরা মিজানের আব্বা। বলো ভাই, মোহর আলী কবিরাজের কথা এরকম করছি কেন? মোহর কবিরাজকে আপনারা চিনলেন কি করে? না মানে এর আগে তো আপনাদের কখনো মোহর কবিরাজের বাড়িতে আসতে দেখিনি। এত প্রশ্নের উত্তর কি আপনাকে দেয়া খুবই দরকার? আপনি তো রেগে গেলেন যে। রাগটা কি স্বাভাবিক না? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এত অল্পতে কি কেউ রাগ করে? উনি হচ্ছেন এ গায়ের জমিদার। গায়ের লোক সবাই ওই মেজ মল্লিক নামেই চেনে। উনি সবার সুখ দুঃখে পাশে থাকেন, তাই আপনাদের একটু খোঁজ খবর নিচ্ছেন আর কি। বলতে চাইছিলাম না, তা আপনি যখন এত রেগে গেছেন তাই বলছি। মিজান নামে যে ছেলেটা মোহর আলীর বাড়িতে উঠেছিল তার বাড়ি তো বিক্রমপুরে, তা আপনাদের বাড়িও তো বিক্রমপুরে, তাই একটু খোঁজ নিচ্ছিলাম। আপনারা মিজানকে চেনেন? চেনে মানে ভালো করেই তো চেনে। এই সারা গ্রামেই তো তার নাম ছড়িয়ে পড়েছে, আর তাই তো মোহর কবিরাজ রাতারাতি তাকে ভাগিয়ে দিল। আহ কেষ্ট, তোকে না কতবার বলেছি আমি যখন কথা বলবো তার মাঝখানে কথা বলবি না। মাফ করবেন কর্তা। এই আপনারা কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, আগে বলুন তো আপনারা কে? উনি হচ্ছেন মিজানের বাবা, আর আমি হচ্ছি মিজানের মামা। তা মোহর আলীর বাড়িতে কি মনে করে? ছেলের বিয়ে নিশ্চয়ই। ভালো ভালো। আশ্চর্য, আপনারা জানলেন কি করে? শুধু আমরা কেন, এই গায়ের এমন কোনো লোক নেই যে তাদের এই কৃষ্ণলীলা দেখেনি। তাহলে মোহর আলী যে বললো তারা কিছুই জানে না? আরে ওসব মিথ্যে কথা। আকাশে চাঁদ উঠলে আর গাছে ফুল ফুটলে তা কি আর লুকিয়ে রাখা যায়? মোহর কবিরাজ ধুরন্ধর মানুষ। আপনারা যে পরিবারে সম্পর্ক করতে যাচ্ছেন একটু ভেবে করবেন। আসলে আমরা তো মানুষের ভালো চাই, সেজন্যই একটু বললাম আর কি। আপনারা ব্যাপারটা ভেবে দেখবেন। আপনি আমাদের ভালো চাইলেও মোহর আলীর যে কতটুকু ভালো চান তা তো আপনাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উপকারীকেই অপমান করে। চল রে কেষ্ট, যার জন্য করি চুরি সেই বলে চুর। আমাদের কি? আপনার ছাগল আপনি মাথায় কাটবেন না লেজে কাটবেন সেটা আপনার ব্যাপার, আমাদের কি? তর্ক চলো। দোলা ভাই, ওই লোকগুলারে কিন্তু আমার খুব একটা সুবিধার বলে মনে হলো না। কিন্তু ওরা যা বললো মনে হলো আর সব কিছুই জানে। কিন্তু আমার মনে হচ্ছে এরা মোহর আলী কবিরাজের লোক না, তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না। আর আমরা তো আমাদের মিজানকে চিনি, নাকি চিনি না? মিজান রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো বিধবা বউর সাথে এমন কিছু করবে না যেটা দৃষ্টিকটু। আসলে কিছু কিছু লোক আছে না দুলা ভাই, তাদের কাজই হলো বদনাম রটানো। এরা হচ্ছে সেই দলের। চলেন তো আগে চল। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো, মোহন কবিরাজ আমাদের কাছে এটা লুকালো। দুলা ভাই, কোনো ভদ্র মানুষ তার বাড়ির কুচ্ছা রটনার কথা কারোর কাছে কখনো বলে না। আর যদি আপনি মনে করে থাকেন ওই লোকগুলো যা বলে গেল সেই সমস্ত কথা সত্য, তাহলে এক্ষেত্রে তো মিজানের দোষ হলো না। দুলা ভাই, কথায় আছে না, এই যে উপর দিকে থুতু দিলে নিজের গায়েই পড়ে। কাজে এই সমস্ত কথাবার্তা না তোলাই ভালো। আর মোহর কবিরাজ যেন এই সমস্ত কথাবার্তা না জানতে পারে। তুমি ঠিকই বলেছো, মোহর কবিরাজকে বুঝতে দেওয়া যাবে না। চলো। আসুন আসুন ভাইজান, আসুন আসুন, বসুন বসুন। তা কেমন দেখলেন আমাদের গ্রাম? খুব সুন্দর গ্রাম। তো যে কারণে আমরা এসেছি এ বিষয়ে আপনার মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুখের একটা কথাই কিন্তু যথেষ্ট, বুঝতেই তো পারছেন কবিরাজ সাহেব। আমি আর কি বলবো, মেজ বৌমার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক তো আমি নই। তার বাবা মা আছে, তার বড় ভাই আছে, আর আমি মনে করি যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় অধিকার হচ্ছে
মেজ বৌমার নিজের। সেটা তো ঠিকই, কিন্তু আপনার মতামতেরও একটা প্রয়োজন আছে। আর আপনি অনুমতি না দিলে তো আপনার বৌমা রাজি হবেন না। তা ঠিক। আজ আমাদের একটা ভুল সিদ্ধান্তের কারণেই আমাদের এই দিন দেখতে হচ্ছে। সেদিন যদি আমরা বিয়েটা ভেঙে না দিতাম, তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। এখন যখন আল্লাহর রহমতে একটা সুযোগ এসছে, আমি সেই ভুলটা শুধরে দিতে চাই। এ ব্যাপারে আপনি কিন্তু না করবেন না। হ্যাঁ কবিরাজ সাহেব, আপনি একটু ভেবে দেখুন। আমার ছেলে মারা গেছে খুব বেশি দিন হয়নি, কাজেই আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছেন। এ ব্যাপারে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। কিছুদিন সময় দিলে মেজ বৌমার বাবা মা তাদের সাথে আলাপ করতে পারবো। আর বিধবা বিবাহ বোঝেনি তো, গ্রামের মানুষদের সাথে একটু আলোচনা করা দরকার। তা না হলে যদি একটা ঝামেলা বেঁধে যায়। কেন গ্রামের মানুষ ঝামেলা করবে কেন? তাছাড়া মুসলমানদের ভিতরে বিধবা বিবাহ তো যায়। একদম খাঁটি কথা। হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ নিষেধ আছে, কিন্তু মুসলমানদের মধ্যে তো কোনো নিষেধ নাই। এ তো হর হামেশাই হতে চেনা জানার মধ্যে। তবুও গ্রামে তো শত্রুর অভাব নেই, এই আগে থেকেই সাবধান হওয়া। ঠিক আছে, আপনি তাহলে সবার সাথে কথা বলে আমাদেরকে জানান। তবে হ্যাঁ কবিরাজ মশাই, আমরা কিন্তু মিজানকে খুব শিগগিরই বিয়ে দিতে চাই, কথাটা মাথায় রাখবেন। তবে একটা কথা, আমরা কিন্তু খুব আশা নিয়ে অপেক্ষা করি। আজকে তাহলে আসি। তাহলে তো আর বিয়েটা আটকাচ্ছে না, বাড়ির লোকজনই যখন রাজি। তারাও বলিহারি লোক। দেশে কি মেয়ের অভাব পড়েছে যে বিধবা একটা মেয়ের সাথে অমন সুন্দর একটা ছেলের বিয়ে দিতে এসেছে? তারা কি আর এমনি এমনি এসেছে? ওই ছেলে বাড়ি গিয়ে জোর করে ওর মা বাবাকে পাঠিয়ে দিয়েছে। আর ওই ছেলেটাকে বশ করেছে কে? ওই মোহরালির ছোট বৌমা। সে আর বলতে, তা তো সহজেই অনুমান করা যায়। তাহলে এখন কি করবেন? বিয়েটা মেনে নেবেন? মেনে নেব? এবারই তো জমবে মজা। ওই মোহর আলীকে যদি সারা গ্রামের সামনে আমি অপদস্থ করতে না পারি, তাহলে আমি মেজ মল্লিকই না, বিধবার বিয়ে দেওয়া মোহর আলীর আমি খোঁচাবো, তবেই ছাড়বো। তা এখন কি করবেনটা শুনি। আপনাদের সমাজে তো আবার ওই বিধবা বিবাহের রেওয়াজ আছে। আমাদের হিন্দু সমাজ বলে না হয় একটা কথা ছিল, আমাদের সমাজে আবার ওই বিধবা বিয়ে কেউ মেনে নেয়। তাও তো ঠিক। তাহলে কি করা যায়? একটা রাস্তা অবশ্য খোলা আছে। কি সেটা? গ্রামে রটিয়ে দিন যে ওই মেয়েটা বিয়েতে রাজি হয়নি, মোহর আলী জোর করে তাকে বিয়েটা দিচ্ছে ঝামেলা মুক্ত হবার জন্য। তারপর যদি বউটা বলে যে তার নিজের ইচ্ছাতেই বিয়ে হচ্ছে? আরে ধুর, ঘরের বউ ওই মরে গেলেও গায়ের 5 জনের সামনে মুখ খুলবে না। বলি লজ্জা শরম বলে একটা কথা তো আছে। নিজের বিয়ের কথা নিজের মুখে স্বীকার করবে বিধবা হয়ে, তাও আবার গায়ের 5 জনের সামনে। তাই কি হয়? ঠিক বলেছ তর্ক, ঠিক বলেছ। সারা গ্রামে তাহলে খবরটা রটিয়ে দাও, বাকিটা আমি দেখছি। কর্তা, আমি আজ থেকেই লেগে পড়ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আগুন লাগাবো মোহরের ঘরে। বিয়ের কথা কি পাকা হলো? না রে, তোর ভাইজান নিষেধ করে দিয়েছে। ভাইজান বিয়েতে মানা করে দিল? এটা ভাইজান কি করলো? কেন করলো? কেন করলো সেটা জানতে চাওয়ার মতো সাহস তো আমার নেই হীরা। চিরকালে তো উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যা ভেবেছেন, সেটাই মেনে এসেছি। আজও তাই করব। ভাইজান তো এরকম করার মানুষ না, এটা করলো কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। দেখ হীরা,
উনি যেটা করেছেন সবার ভালোর জন্য করেছেন, এবং ভবিষ্যতে গিয়ে দেখবি উনি এটা ঠিকই করেছেন। না না বাবু, আমি তোমার এই কথা কিছুতেই মানতে পারছি না যে ভাইজান এই বিয়েতে মত না দিয়ে ঠিক কাজটা করেছেন। চোখের সামনে আমাকে সে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছেন। অল্প বয়সে স্বামী হারানোর যে কি কষ্ট সেটা আমার যে কে বেশি জানে। আমি না হয় বিয়ে করিনি, কিন্তু ভুলের কপালে যখন সেই সুযোগটা এসছে আমি কিছুতেই সেটা নষ্ট হতে দেব না। আমি এক্ষুনি কর্তার সাথে কথা বলবো। দাঁড়া হীরা, তুই এটা কি করতে যাচ্ছিস? তুই তোর ভাইজানকে চিনিস না? তুই জানিস না যে উনি একবার যে সিদ্ধান্ত নিয়ে নেন তা নিয়ে কথা বলতে যাওয়া মানে তো। তবু বাবু, আজ আমি কর্তাকে বলবো। এটা কর্তা কি করলেন? এটা কিছুতেই হতে পারে না। তুমি আমাকে যেতে দাও বাবু। দাঁড়া হীরা, আগে আমার কথাটা শোন। তোর ভাইজান যখন ফুলমিয়ার সঙ্গে অন্তরার বিয়ে দিয়েছিল তখন আমরা সবাই একটু হলেও মনে করেছিলাম যে তোর ভাইজানের সিদ্ধান্তটা ভুল হয়েছে। যখন সুলতানের সঙ্গে গুলবদনের বিয়ে ঠিক করেছিল তখনও আমরা মনে করেছিলাম যে তার এই সিদ্ধান্তটা ভুল হচ্ছে। কিন্তু আসলে কি কোনোটা ভুল হয়েছে? কোনোটা ভুল হয়নি বলে যে এটা ঠিক করছেন সেটা আমি মানবো না বাবু। দেখ, উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার পিছনে কি কারণ আছে সেটা আগে জানতে হবে। দরকার হলে আমি তাকে বোঝাবো, কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলে নিজেকে বা ওনাকে আমি কষ্ট দিতে পারবো না। বাবু, সে তুমি যেভাবেই বলো না কেন, তুমি বোঝাও, তুমি এই বিয়েতে ভাইজানকে রাজি করাও। তা না হলে তো গুলের জীবনটা আমার মতো হয়ে যাবে। আর তাছাড়া মিজানের সাথে যদি গুলের বিয়ে হয়, মিজানও তো আমাদের বাড়ির ছেলে হয়ে যাবে চিরদিনের জন্য। ঠিক আছে, আজ রাতে আমি তোর ভাইজানের সাথে কথা বলবো। কোনোদিন তো ওনার কাছে আমি কিছু চাইনি, দরকার হলে আজ চাইব। উনি এই বিয়েতে মানা করলো কেন সেটা আগে জানতে হবে, তারপর তাকে আমি সমস্তটা বুঝিয়ে বলবো। সত্যি তো, মিজানের মতো ছেলে কয়জনের কপালে জোটে? দেখো বাবু, তুমি ঠিক মতো বুঝিয়ে বলতে পারবে তো? আমি তোমাকে ভাইজানের মুখের উপরে কোনো কথা বলতে বলছি না, কিন্তু আজ যদি তুমি না বলো না তাহলে গুলের ভবিষ্যৎটা একদম অন্ধকার হয়ে যাবে, আর সেই জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো বাবু। হীরা, তুই আমার উপর ভরসা রাখ, দেখিস আমি তোর ভাইজানকে রাজি করাবই। এখনো কেন যে আব্বা আসছে না? এত দেরি হচ্ছে কেন? রে বাবা, দুধটা খেয়ে নে। আচ্ছা মা, আব্বা এখন আসছে না কেন? আসবে আসবে, কতটা দূরের পথ, যেতে আসতে তো সময় লাগবে। নে বাবা। তাহলে এত দেরি? আহ, তুই অত অস্থির হচ্ছিস কেন? নে দুধটা খেয়ে নে। ভালো লাগছে না মা, খাবো না। বাবা তুই একদম দুশ্চিন্তা করিস না, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। তোর আব্বার মামা যখন গিয়েছে একটা ভালো খবর নিশ্চয়ই নিয়ে আসবে। মা তুমি ওদের চেনো না, আমি চিনি, তাই এত চিন্তা করছি। শোন, তুই তো কোনো অন্যায় করিসনি, তুই তো অনেক বড় একটা কাজ করেছিস। এই যুগে এমন কে আছে যে বিধবা মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাবে? ওদের ভাগ্য ভালো যে তুই ওদের বাড়িতে প্রস্তাব পাঠিয়েছিস। আমি যে আমার মন তোমার ছেলেকে অনেক আগেই দিয়ে দিয়েছি চাচি। সে গেছে, সঙ্গে আমার মনও চিরকালের মতো বিদায় নিয়েছে। এখন যেটা আছে সেটা মৃত। মৃত মনকে কি করে বোঝাবো বলো চাচি? বোঝাতে তো তোকে হবেই গুণ, বেঁচে থাকতে হলে বোঝাতে হবেই। মরতে তো চাই চাচি, কিন্তু মরণ তো আর হয় না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়,
আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।